কাল একদিনের বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশ জুড়ে এই কার্যক্রম। করোনা টিকা পাবেন ৮০ লাখ মানুষ। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দিব এবং আগামী মাসে এর পরের মাসে আমরা শুধু দ্বিতীয় ডোজ আমরা ভ্যাকসিন দিব। যুক্তরাষ্ট্র থেকে আজ আসছে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ২০৪৮ সালে ক্ষমতায় যেতে জামায়াতে ইসলামের মাস্টার প্ল্যান। সরকারি ২৫টি সেক্টরে ২ লাখ সদস্য নিয়োগের চক্রান্ত। ৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। লাল তালিকাভুক্ত ১২টি লিজিং কোম্পানির ৯৬ ভাগ ঋণ খেলাপি। বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা। দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক, বলছেন দুদক আইনজীবী। গার্মেন্টস মালিকদের কাছ থেকে পণ্যের দামের ওপর ছাড় দেওয়ার দাবি বিদেশি ক্রেতাদের। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার অজুহাত। লাখ লাখ ডলার ক্ষতির শঙ্কা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় করোনায় বিপর্যস্ত পর্যটন খাত। প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেক স্থানের প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। এবং ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঘূর্ণিঝড় গুলাবের আঘাত। ২ জনের মৃত্যু। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে প্রতিকূল আবহাওয়া। প্রধানমন্ত্রীর জন্মদিনে ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে ৮০ লাখ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল এক অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, ২৮ তারিখের বিশেষ এই কার্যক্রমে টিকার প্রথম ডোজ দেয়া হবে। আগামী মাসে আবারও ক্যাম্পেইন করে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। এছাড়া রুটিন টিকা কার্যক্রমও চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আজ কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। মঙ্গলবার আবারও দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে ভ্যাকসিন ক্যাম্পেইন। একদিনের বিশেষ কার্যক্রমে ৮০ লাখ ব্যক্তিকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিকাদান কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুর্গম এলাকার জনগণকে টিকার আওতায় আনা হবে। ২৮ তারিখে শুরু করছি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও ২৮ তারিখে। দূরে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী আছেন এবং যারা সব সময় ভ্যাকসিন নিতে আসতে পারে না এবং বয়স্ক যারা, তাদের দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা ২৮ তারিখে ক্যাম্পেইন করছি। আমাদের লক্ষ্য ২৮ তারিখে প্রায় ৮০ লক্ষ ভ্যাকসিন দেওয়া। মন্ত্রী জানান, ওই দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে কার্যক্রম। এই ক্যাম্পেইনে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়া হবে। আগামী মাসে দেওয়া হবে এর দ্বিতীয় ডোজ। অগ্রাধিকার তালিকায় রয়েছেন ৫০ ঊর্ধ্ব বয়সজ্যেষ্ঠ, নারী, শারীরিক প্রতিবন্ধী। সেই সঙ্গে নিবন্ধন না করে কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও টিকা দেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জন হবে না সে পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম ওই দিন চলমান থাকবে। সোমবার কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরো ২৫ লাখ ডোজ টিকা দেশে আসবে। রাত্রেও আমাদের ভ্যাকসিন আসার কথা ২৫ লক্ষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ২০৪৮ সালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামায়াতে ইসলামীর। তার আগেই সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ সেক্টরে ২ লাখ সদস্য নিয়োগের পরিকল্পনা দলটির। সম্প্রতি জামায়াত শিবিরের নেতাদের রিমান্ডে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। ক্ষমতার লোভে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি তৈরি করছে ৩০ শালা পরিকল্পনা। দূরভিসন্ধি বাস্তবায়নে নানা রকম ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে নিবন্ধন হারানো দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। বুলবুল রেজার রিপোর্ট।
2013 সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোটবাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার নতুন পথ খুঁজছে দলটি। চলতি মাসের 6 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে। দুদফা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2018 থেকে 2048 30 সালা পরিকল্পনা জামায়াত ইসলামীর। ভিশন 2048 সামনে রেখে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের কৃষক, শ্রমিক সহ খেট খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে। তারা বিভিন্ন সংগঠন অর্গানাইজ করে সেখানে বিদেশ থেকে ফান্ড এনে সে ফান্ডটা মূলত তাদের দলের উদ্দেশ্যে তারা ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কিছু কিছু মানুষকে তারা হেফাজতের সাথে ঢুকিয়ে দিয়েছে। এরকমভাবে সকলের কাছ থেকে তারা আসলে গোপন তথ্য সংগ্রহ করে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতার ধার প্রান্তে যাওয়া। গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় 400 ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে, যেগুলো জামায়াত ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে। তাদের মূল টার্গেট ছিল যে একদিকে আওয়ামী লীগের যে অর্জন সেটা তাদের মিডিয়া, তাদের বিদেশি থেকে কিছু চক্র তারা এটাকে বিনষ্ট করবে, অন্যদিকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মিশে মিলে নিজেরা একত্রিত হওয়ার চেষ্টা। এটাই ছিল তাদের ওই যে বসুন্ধরা যে তারা মিলিত হয়েছিল, এর একটা প্ল্যান ছিল। লাল তালিকাভুক্ত এ ক্যাটাগরির 12টি লিজিং কোম্পানির 96% থেকে সর্বনিম্ন 10% পর্যন্ত ঋণ খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের গত কয়েক বছরের বিভিন্ন অডিট প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানে 2 বছর আগেও বিনিয়োগ করে এখন মূল টাকা ফেরত পাওয়াই অনিশ্চিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এজন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারিকে দায়ী করছেন ভুক্তভোগী ও অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানের রিপোর্ট। 1 লক্ষ টাকা থাকলে 20,000 টাকা কেটে নেয় সরকার, এছাড়া ভ্যাট আছে। মানে টাকায় কোনো লাভ হচ্ছে না আমার। আমি তো প্রত্যেক মাসে এক বোঝাই দিতেছি। পেনশন সবার জীবনের একটি সময়ের বিশেষ নিরাপত্তা। কিছুটা বাড়তি অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে লিজিং কোম্পানিতে যারা সেই অর্থ লগ্নি করেছিলেন, এখন তারা অসহায়। ফিক্সড ডিপোজিট 15 লক্ষ টাকা রাখলাম, তারপরে থেকে এখন পর্যন্ত আমি কোনো ইন্টারেস্ট পাইনি। যখন আমাদের টাকা নিয়েছিল পিপলস লিজিং এর অবস্থা তখনই খারাপ ছিল এবং আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই সেটা জানতেন। তালবাহানা করে এটা কোনোভাবেই এনক্যাশমেন্ট করছিলেন না, তার উপর দিয়ে বারবার খালি ইন্টারেস্ট রেটটা বেটার করে দিয়ে ওনার এক্সটেনশন করে দিচ্ছিলেন। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ ব্যাংকের 12টি লাল তালিকাভুক্ত এ ক্যাটাগরির লিজিং কোম্পানি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি 96%, পিপলস লিজিং 67%, ইন্টারন্যাশনাল লিজিং ছাড়াও 49% ঋণ খেলাপির প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সে কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েও উন্নতি হয়নি। দুদক আইনজীবী বলছেন এর দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক। লিজিং কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিচ্ছে, তার লাইসেন্সের মধ্যে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সে যদি টাকা মিসঅ্যাপ্রিভিয়েশন করে, এমফাসাইজমেন্ট করে, লন্ডারিং করে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা প্রপারলি কমপ্লাই হচ্ছে কিনা সেটা দেখভালের দায়িত্ব কিন্তু বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধস এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ও দক্ষ জনবল বৃদ্ধির উপর জোর দিলেন সাবেক গভর্নর। এখানে নজরদারি একটু কম, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই নজরদারি একটু বাড়াতে হবে। রেগুলার অডিট, ইন্সপেকশন করা এবং যথাযথ দ্রুত পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংকে, কারণ এখানে জনগণের আমানত, সংশ্লিষ্ট এবং ব্যবসা বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িত। খুব কঠোর অবস্থা নিতে হবে যখন এরা ব্যতিক্রম করে, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন তদন্ত সংস্থার তথ্য বলছে লিজিং কোম্পানিগুলোর অর্থ লোপাটে জড়িত থাকার অভিযোগে শতাধিক কর্মকর্তা অভিযুক্ত রয়েছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। নওগাঁয় নানা সংকটে বন্ধ 90 ভাগ চালকল। বাধ্য হয়ে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য পেশায়। বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার অজুহাতে এবার গার্মেন্টস মালিকদের কাছ থেকে পণ্যের দামের ওপর 10 থেকে 15% হারে ডিসকাউন্ট দাবি করছে বিদেশি ক্রেতারা। এতে বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা লাখ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।
বিশেষ করে ইউরোপ আমেরিকার শোরুমগুলোতে পণ্য পাঠাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ আমেরিকার যে কোনো বন্দরে 40 ফুট সাইজের একটি পণ্যবাহী কন্টেনার পাঠাতে খরচ হতো 2,500 থেকে 4,500 মার্কিন ডলার, কিন্তু এখন তা 3 গুণ বেড়ে 14 থেকে 15,000 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 17,000 মার্কিন ডলারও ছাড়িয়ে যাচ্ছে। 10 মাস আগেও যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে রেটটা $3,500 ছিল বা $4,000 ছিল। এই রেঞ্জ থেকে যেটা এখন 12,000 13,000 ডলার হয়ে গেছে। মূলত করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে নিতে বিদেশি জাহাজ মালিকেরা এই ভাড়া বাড়িয়েছে বলে দাবি এদেশের শিপিং এজেন্টদের। আর জাহাজ এবং কন্টেনারের বাড়তি ভাড়া তুলে নিতে বিশেষ ডিসকাউন্টের জন্য বিদেশি বায়াররা গার্মেন্টস মালিকদের উপর চাপ সৃষ্টি করছে। পণ্য বিক্রির চুক্তি অনুযায়ী জাহাজ কিংবা কন্টেনার ভাড়া গার্মেন্টস মালিকদের পরিশোধ করতে হয় না, কিন্তু কৌশল করে পণ্যের উপর ডিসকাউন্ট আদায় করে সেই ক্ষতি পুষিয়ে নিতে এই তৎপরতা বিদেশি ক্রেতাদের। সম্মিলিতভাবে এই ফ্রেটটা বাড়িয়ে তারা পুরো লসটা কভার করার জন্য চেষ্টা করছে। ফ্রেট বাড়তেছে, ফ্রেট তো আমরা দিচ্ছি না, বায়াররা দিচ্ছে, তাদের টোটাল কস্ট বেড়ে যাচ্ছে। বেশি কাজের আশায় বাংলাদেশের গার্মেন্টসগুলো কম দামে পণ্য তৈরি করে বিক্রি করছে। এই অবস্থায় প্রতিটি পণ্যে 1 থেকে 1.5 মার্কিন ডলার ডিসকাউন্ট হিসাবে ছেড়ে দিলে গার্মেন্টসগুলোকে আবারও ক্ষতির মুখে পড়তে হবে। বায়ার এটাকে রিকভার করার জন্য বিভিন্ন অজুহাতে 10%, 15% ডিসকাউন্টের দাবি করছে, কারণ তাকে সে এই ফ্রেট চার্জটাকে কভার করার জন্য সে এই খেলাটা খেলছে। গত অর্থ বছরে বিভিন্ন দেশে 31.45 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের 3য় বৃহত্তম শিল্প খাত এই পর্যটন। দেশের জিডিপিতে যার অবদান প্রায় 4%। দিনে দিনে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও তার সঙ্গে ঠিক তাল মেলাতে পারছে না সরকার। এদিকে মহামারী করোনায় এক প্রকার বিপর্যস্ত সম্ভাবনাময় এই খাত, বিপর্যস্ত এর সঙ্গে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সম্ভব নয় পর্যটন খাত এগিয়ে নেওয়া। সুনামগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জলে ভেসে গলা ছেড়ে গান, উল্লাস, একই বলে বুঝি অপার্থিব সুখ, আনন্দ, যেখানে নেই কোনো পিছুটান, নেই কোনো ব্যস্ততা কিংবা কাজের চাপ। বর্ষায় যৌবনবতী হাওর যেন সাগরের মতো অনন্ত অসীম এক জলাধার। সর্বত্র অথই জলের উদ্দাম আর ঢেউয়ের অবিরাম মাতামাতি। প্রকৃতির এই নিঃস্বার্থ প্রেম ভুলে থাকার সাধ্য আছে কার? টাঙ্গুয়ার হাওরের জল ছেড়ে এবারের গন্তব্য লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটের পরিত্যক্ত চুনাপাথরের খনি। কেউ বলেন শহীদ সিরাজ লেক, কেউ বা নীলাদ্রি লেক। স্থানীয়দের ভাষায় টেকের ঘাটের পাথর কোয়ারি। একপাশে ভারতের মেঘালয় পাহাড়, চারপাশে অসংখ্য ছোট বড় টিলা এবং তারই মাঝে স্বচ্ছ নীল জলরাশির এই নীলাদ্রি লেক। নামটি যেমন সুন্দর, রূপও তেমনি মোহনীয়। আমার কখনো আগে এখানে আসা হয়নি, খুবই সুন্দর জায়গা, আমি অভিভূত। আমাদের দেশে যে এত সৌন্দর্য ভান্ডার, এটা মিস হয়ে গিয়েছিল। আর এক পাশে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য আর তার পাশে হচ্ছে নীলাদ্রি লেকের নীল জলরাশি। নর্মালি পড়ালেখার অনেক চাপ থাকে, সো এখানে এসে ভালোই লাগতেছে মানসিক প্রশান্তির জন্য। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর, বারিক টিলা। একটি উপজেলায় কত কত সৌন্দর্য, কত কত প্রাকৃতিক ঐশ্বর্য, অথচ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন ভ্রমণের। এখানে আমরা এসেছি ফ্যামিলি নিয়ে, বাট খুব কষ্ট হয়েছে আলটিমেটলি। এগুলার একটু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখানে খুব দরকার। এই রাস্তাটা হইলে আমাদের এলাকাটা তো উন্নত হবে, যখন মানুষ আসবে, দোকানপাটও বেশি হবে, মানুষের কাজকর্ম বাড়বে। তথ্য বলছে দেশে পর্যটনের স্থান রয়েছে 800-র বেশি। যেসব স্থানে ঘুরে বেড়ান বছরে 1 কোটি দেশীয় পর্যটক। আর এই শিল্পের সাথে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের, পাবলিক, প্রাইভেট, সরকার, এদের ভিতরে একটা সমন্বয়হীনতা আছে। টেকসই উন্নয়নটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, টেকসই পর্যটনকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিদ্যমান পর্যটন কেন্দ্রগুলি আছে, সেইগুলি জরাজীর্ণতা কাটিয়ে সেগুলিকে যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি বৃদ্ধি করে আমরা পর্যটনকে আরও বিকশিত করার চেষ্টা করছি। ভ্রমণের পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে থাকতে হবে সচেতন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সুনামগঞ্জ।
দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয়ে ধুকে ধুকে চলছে চাল কলগুলো। নানা সংকটে ইতোমধ্যে 90% রাইস মিল বন্ধ হয়ে গেছে। লোকসানের দেনা এড়াতে অনেক ব্যবসায়ী মিল বিক্রি করে বিকল্প ব্যবসায় ঝুঁকছেন। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে গুটিয়ে নিচ্ছেন ধান চালের কারবার। একের পর এক মিল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। বছরের 3 মৌসুমে নওগাঁ জেলায় ধান উৎপাদন হয় 28 লাখ মেট্রিক টন। এসব ধান মাঠ থেকে হাট ঘুরে চলে যায় রাইস মিলে। ধান চালের কারবারকে ঘিরেই জেলা জুড়ে গড়ে ওঠে ছোট বড় অসংখ্য রাইস মিল। সরকারি ও বেসরকারি ব্যাংকের ঋণ সহায়তায় ধান চাল কেন্দ্রিক এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশের নিয়মনীতি না মানা সহ রয়েছে নানা অভিযোগ। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই অসম গতিতে গড়ে উঠতে থাকে ধান কেন্দ্রিক মিল কলকারখানা। 55টি অটো ও 1200-র অধিক হাস্কিং মিল গড়ে ওঠে জেলায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতার দৌড়ে টিকতে না পারায় বেশিরভাগই প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ হয়ে গেছে। একসময় কর্মচঞ্চল এসব ধানের চাতাল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন নারী ও পুরুষ শ্রমিক। অনেক মিল বন্ধ হয়ে গেছে, যেখানে 200-250 জন লোক কাজ করতো সেখানে এখন লোক নেই। আমাদের আশেপাশে তো মিল সব বিক্রি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা লেবার কোথায় কাজ করবো? 80%-এর উপরেই মিল একদম বন্ধ হয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। একটা মিল 8 মেট্রিক টন বরাদ্দ, তার একদিন বা 2 দিনের প্রোডাকশন। 2 দিন 3 দিন চাতাল করব, এটা কিন্তু ব্যবসায় গিয়া না, অর্থাৎ হচ্ছে এটা বন্ধের মধ্যে পড়েছে। প্রতিযোগিতার বাজারে টিকতে না পারা সহ মিল চাতাল বন্ধ হওয়াকে সরকারের অধিক আমদানি নির্ভরতাকে দুষছেন ব্যবসায়ী নেতারা। যে পুঁজি হারিয়েছি সেটা আর ফিরে নিয়ে আসতে পারছি না, আমরা আমাদের ব্যবসার স্বাভাবিক কার্যক্রম আমরা আর ধরে রাখতে পারিনি। বাংলাদেশ ব্যাংকে কিন্তু হিসাব আছে যে অটো রাইস মিল বা হাস্কিং মিল কতগুলো আছে, তারা কি পরিমাণ টাকা নিয়ে রাখছে, তাদের কোন কোন মিলগুলো লস করছে, তাদের টাকা দেওয়া যাবে কিনা বা দিলে কিভাবে আগানো যাবে। আমার মনে হয় সরকারি একটা পলিসি বড় দরকার। মিল মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রায় 2500 ব্যবসায়ী ধান ও চাল কারবার করেন। এসব ব্যবসায়ীর কাছে সরকারি ও বেসরকারি ব্যাংকের বিনিয়োগ রয়েছে অন্তত 5000 কোটি টাকা। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয়ে ধুকে ধুকে চলছে চাল কলগুলো। নানা সংকটে ইতোমধ্যে 90% রাইস মিল বন্ধ হয়ে গেছে। লোকসানের দেনা এড়াতে অনেক ব্যবসায়ী মিল বিক্রি করে বিকল্প ব্যবসায় ঝুঁকছেন। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে গুটিয়ে নিচ্ছেন ধান চালের কারবার। একের পর এক মিল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। বছরের 3 মৌসুমে নওগাঁ জেলায় ধান উৎপাদন হয় 28 লাখ মেট্রিক টন। এসব ধান মাঠ থেকে হাট ঘুরে চলে যায় রাইস মিলে। ধান চালের কারবারকে ঘিরেই জেলা জুড়ে গড়ে ওঠে ছোট বড় অসংখ্য রাইস মিল। সরকারি ও বেসরকারি ব্যাংকের ঋণ সহায়তায় ধান চাল কেন্দ্রিক এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশের নিয়মনীতি না মানা সহ রয়েছে নানা অভিযোগ। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই অসম গতিতে গড়ে উঠতে থাকে ধান কেন্দ্রিক মিল কলকারখানা। 55টি অটো ও 1200-র অধিক হাস্কিং মিল গড়ে ওঠে জেলায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতার দৌড়ে টিকতে না পারায় বেশিরভাগই প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ হয়ে গেছে। একসময় কর্মচঞ্চল এসব ধানের চাতাল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন নারী ও পুরুষ শ্রমিক। অনেক মিল বন্ধ হয়ে গেছে, যেখানে 200-250 জন লোক কাজ করতো সেখানে এখন লোক নেই। আমাদের আশেপাশে তো মিল সব বিক্রি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা লেবার কোথায় কাজ করবো? 80%-এর উপরেই মিল একদম বন্ধ হয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। একটা মিল 8 মেট্রিক টন বরাদ্দ, তার একদিন বা 2 দিনের প্রোডাকশন। 2 দিন 3 দিন চাতাল করব, এটা কিন্তু ব্যবসায় গিয়া না, অর্থাৎ হচ্ছে এটা বন্ধের মধ্যে পড়েছে। প্রতিযোগিতার বাজারে টিকতে না পারা সহ মিল চাতাল বন্ধ হওয়াকে সরকারের অধিক আমদানি নির্ভরতাকে দুষছেন ব্যবসায়ী নেতারা। যে পুঁজি হারিয়েছি সেটা আর ফিরে নিয়ে আসতে পারছি না, আমরা আমাদের ব্যবসার স্বাভাবিক কার্যক্রম আমরা আর ধরে রাখতে পারিনি। বাংলাদেশ ব্যাংকে কিন্তু হিসাব আছে যে অটো রাইস মিল বা হাস্কিং মিল কতগুলো আছে, তারা কি পরিমাণ টাকা নিয়ে রাখছে, তাদের কোন কোন মিলগুলো লস করছে, তাদের টাকা দেওয়া যাবে কিনা বা দিলে কিভাবে আগানো যাবে। আমার মনে হয় সরকারি একটা পলিসি বড় দরকার। মিল মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রায় 2500 ব্যবসায়ী ধান ও চাল কারবার করেন। এসব ব্যবসায়ীর কাছে সরকারি ও বেসরকারি ব্যাংকের বিনিয়োগ রয়েছে অন্তত 5000 কোটি টাকা। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের জমিতে জলাবদ্ধতা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শুধু বর্ষায় বৃষ্টির পানিতে নয়, মৌসুমের অন্য সময়েও পানি আটকে থাকায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ নিয়ে উদ্বেগ জানিয়ে কয়েক দফা চিঠি দিয়েও প্রতিকার পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্য সমাধানে উদ্যোগের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের ঘনিয়ারপাড়, হানিরপাড়, পাচানি চৌরাস্তা, সুজাতপুর, আবুরকান্দি কিংবা নেকবাজার বিল পানিতে ডুবে আছে বিস্তীর্ণ ফসলি জমি। 3 সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দুবার জমিতে ধানের চারা রোপণ করলেও তা পানির নিচে। জলাবদ্ধতার কারণে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বর্ষার বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। যদিও ছোট বড় মিলিয়ে 500-রও বেশি সেচ খাল রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব আর বেদখলে তাও হারিয়ে যেতে বসেছে। এলাকাবাসীর অভিযোগ, গত 3 দশকেও সেচ প্রকল্পের ভেতরের খালগুলো সংস্কার হয়নি। আমরা ফসল লাগানোর পরে বৃষ্টিতে সম্পূর্ণ আমাদের ফসল পানির তলে নষ্ট হয়ে গেছে। ধান লাগাইছি প্রায় 2-3 কানি জমি, একবার লাগাইছি 20 দিন আগে, আবার লাগাইছি 20 দিন পরে। অনেকটাও শেষ হয়ে যাইতেছে। বৃষ্টি হলে বৃষ্টি পানি নামতেছে না, নামার কোনো জায়গা নেই, রাস্তা নাই। এই পানি না কমার কারণ হচ্ছে আপনার এই যে খালমাল ভরাট হয়ে গেছে, খাল খনন হয় না। উপজেলা প্রশাসন জানায় দুর্ভোগের কথা জানানো হয়েছে কর্তৃপক্ষকে, আর জলাবদ্ধতার কথা স্বীকার করে নতুন পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। কৃষকের এই দুর্ভোগ দূর করার জন্য আমি গত একাধিকবার আমি মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের যে নির্বাহী প্রকৌশলী তাকে চিঠি দিয়েছি। পরিকল্পিতভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট নির্মাণের ফলে বর্তমানে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এটি নিরসনের জন্য আমরা একটি মন্ত্রণালয়ে ডিবি প্রণয়ন করে সাবমিট করেছি। ফসল উৎপাদন এবং বন্যার কবল থেকে রক্ষায় 1987 সালে 17,500 হেক্টর এলাকা জুড়ে মেঘনা ধনাগদা সেচ প্রকল্প স্থাপিত হয়। এতে 66 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছাড়াও পানি নিষ্কাশনের জন্য 2টি পাম্প হাউস রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। সুন্দরবন ও 60 গম্বুজ মসজিদ সহ নানা ঐতিহ্যবাহী স্থাপনা ও ঐতিহাসিক কারণে পর্যটন গুরুত্বপূর্ণ এলাকা বাগেরহাট। এটিকে পর্যটন সম্ভাবনাময় জেলা হিসেবে দেখছেন স্থানীয়রা। দিনে দিনে পর্যটকের সংখ্যা বাড়ছে এই জেলায়। তাদের থাকা খাওয়া সহ নানা সুযোগ সুবিধা সৃষ্টির দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও দর্শনার্থীদের। ইতোমধ্যে হোটেল মোটেল নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের ছবি ও তথ্যের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি থাকে বাগেরহাটে। বিশ্ব ঐতিহ্যের খেতাব পাওয়া দেশের 3টি স্থাপনার মধ্যে 2টি অবস্থিত বাগেরহাটে। ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদও অবস্থিত এ জেলায়। দর্শনার্থীদের অভিযোগ, এখানে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা তৈরি হয়নি। থাকার জন্য ভালো হোটেল হলে ভালো হতো। এত সুন্দর মসজিদ আমাদের বাংলাদেশে, এটা অকল্পনীয়। আমার অনেক ভালো লাগছে। এলাকাবাসী বলছেন, স্থাপনার পাশে যদি থাকার ব্যবস্থা করা যায় তাহলে দেশি বিদেশি পর্যটকরা এই স্থানের প্রতি আরও বেশি আকৃষ্ট হবেন। এদিকে পদ্মা সেতু ও খানজাহান আলী বিমানবন্দর চালু হলে যোগাযোগ সীমাবদ্ধতা কাটবে বলে আশাবাদী স্থানীয়রা। ঐতিহ্যগতভাবে আমাদের সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ স্মারক এই 60 গম্বুজ মসজিদের মধ্যে রয়েছে। অনেক সীমাবদ্ধতাও রয়েছে আমাদের যোগাযোগ অবকাঠামো। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বিমানবন্দর এবং পদ্মা সেতু একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বাগেরহাটের পর্যটন শিল্পের বিকাশে সরকারিভাবে হোটেল মোটেল নির্মাণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। এই হোমস্টে যদি চালু থাকে, আশেপাশের যে স্টেক হোল্ডার আছে বা স্থানীয় ব্যক্তিবর্গ আছে, তারাও যেমন লাভবান হবে, অপরদিকে পর্যটকরাও আকৃষ্ট হবে। আমরা পর্যটন কেন্দ্রগুলো সৌন্দর্য বৃদ্ধির কাজ হাতে নিয়েছি এবং সেখানে নিরাপদ খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, থাকা এবং কমিউনিকেশনটা যেন ভালো হয়, ইজি কমিউনিকেশন থাকে, সেগুলোর উপর আমরা কাজ করছি। করোনাকালীন গেল 2 বছরে সুন্দরবনে 84,000 ও 60 গম্বুজে 2.5 লাখ দেশি পর্যটক এসেছেন। এছাড়া 400 বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন এই 2 স্থাপনা। সময় সংবাদ, বাগেরহাট। জার্মানির জাতীয় নির্বাচনের ভোটের ফলাফলে এগিয়ে আছে দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক দল SPD। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছুটা পিছিয়ে মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU সহ অন্যান্য দল। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে রয়ে গেছে জটিলতা। জার্মানি থেকে দেশটির ভোটাভুটির সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
ভোট দিল জার্মানি। দেশটির 16টি অঙ্গরাজ্যের 60,000 কেন্দ্রে ভোট গ্রহণ শেষে জাতীয় সংসদের 598টি আসনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডি। দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলসের নেতৃত্বে 210টি আসনে মোট ভোটের 26.6% পেলেও ম্যার্কেলের হাতে শক্তিশালী হওয়া দেশটির রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পেয়েছে 24.2% ভোট। আরমিন লাশেতের নেতৃত্বে দলটির সর্বমোট আসন সংখ্যা 198টি। অন্যদিকে সবুজ দল 14.4% ও ক্রিশ্চিয়ান গ্লিটারের এফডিপি 11.9% ভোট পেয়ে জোট সরকারে থাকার দাবি আরো জোরালো করলো। তবে চিরপ্রতিদ্বন্দ্বী সিডিইউকে টপকে এসপিডির এমন সাফল্যে খুশি ওলাফ শলৎজ সহ দলটির নেতাকর্মীরা। মানুষ পরিবর্তন চায় বিধায় আমাদেরকে ভোট দিয়েছে। তাদের এই সমর্থন আমাদের কাজকে আরো সহজ করবে। More than happy. Absolutely. What can I say? It's the best choice we have. Ja, es ist noch offen, würde ich sagen. আমার যে কি ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ভোটের ফলাফলে আমরা গর্বিত। আশা করি বার্লিনে আমরাই সরকার গঠন করব। Und es sieht auch sehr danach aus, dass es eine এদিকে ভোটের দৌড়ে এসপিডি ও সিডিইউ এগিয়ে থাকলেও সবুজ দল আর এফডিপি ছাড়া যে সরকার গঠন অসম্ভব সেটিও বারবার স্মরণ করিয়ে দিলেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা রয়েই গেল। তবে দুটি জোট সরকারের সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটি এসপিডির নেতৃত্বে এফডিপি আর সবুজ দলকে নিয়ে, অন্যটি সিডিইউর সাথে সবুজ দল ও এফডিপির জোট সরকার। তবে দলগুলো সরকার গঠনের ক্ষেত্রে নিজেদের শর্তগুলো মানবে কিনা সেটাই দেখার বিষয়। দেশটির 20তম জাতীয় সংসদ নির্বাচনে 6,40,00,000 মানুষ ভোটাধিকার প্রয়োগ করলেও মাত্র 5% ভোট পাওয়ায় বরাবরের মতোই হতাশ দেশটির ঐতিহ্যবাহী বাম দল দি লিঙ্কে। জার্মানিতে যে দলই সরকার গঠন করুক না কেন, নতুন চ্যান্সেলরের নেতৃত্বে সেই সরকার যেন হয় মানবিক ও উদারপন্থী, এমনটাই চাওয়া স্থানীয় জার্মানদের সাথে সাথে অভিবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। কাল দেশে একদিনের ভ্যাকসিন ক্যাম্পেইন, প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ এই কার্যক্রম। করোনা টিকা পাবে 80 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে আজ আসছে ফাইজারের 25 লাখ ডোজ। 2048 সালে ক্ষমতায় যেতে জামায়াতে ইসলামের মাস্টার প্ল্যান। সরকারি 25টি সেক্টরে 2 লাখ সদস্য নিয়োগের চক্রান্ত। 9 নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। এবং লাল তালিকাভুক্ত 12টি লিজিং কোম্পানির 96% ঋণ খেলাপি। টাকা ফেরত পাওয়া নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কা। দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক, বলছেন দুদক আইনজীবী। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।